প্রিয় ছাত্রীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সুস্বাগতম। এখন ছবিটা লক্ষ্য করো, আমরা কি বিষয়ে তোমাদের আলোচনা করব নিশ্চয়ই বুঝতে পারছো। আমাদের আজকের পাঠ প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষা আলোচনায় তোমরা আজকে যা পাঠ শেষে জানবে। প্রোগ্রাম কি তা বলতে পারবে, প্রোগ্রামের ভাষা কি তা বলতে পারবে, প্রোগ্রামের ভাষার স্তরগুলো ব্যাখ্যা করতে পারবে, প্রোগ্রামের ভাষাগুলির সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে প্রোগ্রাম কি। প্রোগ্রাম হচ্ছে কোনো নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতকগুলো সুনির্দিষ্ট কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। তাহলে আমরা প্রোগ্রামটা কি জানতে পারলাম যে কোনো নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত কতগুলো সুনির্দিষ্ট কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। তাহলে আমরা প্রোগ্রামের ভাষাটা কি সেটাও আমরা একটু জেনে নিই। কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত বর্ণ, শব্দ, সংখ্যা, চিহ্ন ইত্যাদির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলে। তাহলে আমরা প্রোগ্রামিং ভাষাটা কি সেটা সংক্ষেপে আমরা বলতে পারি। প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য তৈরি প্রোগ্রামের সংকেত বা কোড। তারপর আমরা প্রোগ্রামের ভাষার স্তরগুলো, প্রোগ্রামের ভাষার সুবিধা অসুবিধা বিভিন্ন এগুলো আমরা পর্যায়ক্রমে আমরা দেখব। এখানে আমরা লক্ষ্য করতেছি যে মানুষের বোধগম্য ভাষা বা মানুষের কীভাবে কম্পিউটারের ভাষায় হয় সে একটা চিত্র আমরা দেখতেছি। মানুষ কীভাবে কম্পিউটারের সাথে কথা বলতে বা যোগাযোগ করতে পারে। তাহলে কীভাবে করতে পারে? কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে। এখন আমরা প্রোগ্রাম কি যে জিনিসটা তোমাদেরকে আলোচনা করলাম, যে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রামিং কি যেটা আমি তোমাদেরকে বললাম যে প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। অন্য কথায় কোনো সমস্যা অল্প সময়ে বা সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমের নির্দেশাবলী সাধনার কৌশলকেও প্রোগ্রামিং বলা হয়। প্রোগ্রামিং ভাষা কি সেটা তোমাদেরকে আমি বলেছি যে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে আমরা প্রোগ্রাম ভাষা বলা হয়। এবার আমরা আলোচনা করব যে প্রোগ্রামিং ভাষার স্তরসমূহ। তোমরা লক্ষ্য করো যে আমরা বিভিন্ন ভাষার বৈশিষ্ট্য আলোকে আমরা 5টা স্তরে এখানে পেয়েছি। যে প্রথমে আমরা লক্ষ্য করো এখানে প্রথম প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে, যেটাকে আমরা মেশিন ভাষা বলে থাকি। তারপর আছে দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে, এটা অ্যাসেম্বলি ভাষা হিসাবে আমরা বলে থাকি। তারপরে তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সালে। উচ্চতর ভাষা, যেটাকে আমরা তৃতীয় প্রজন্মের ভাষাকে উচ্চতর ভাষা আমরা বলি, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। চতুর্থ প্রজন্মের ভাষা 1970 সালে, সেটাকে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা অতি উচ্চতর ভাষা আমরা বলে থাকি। আর পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সালে, বর্তমান পর্যন্ত ধারাবাহিকভাবে চলছে, যেটাকে আমরা স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ভাষা আমরা বলে থাকি। তাহলে আমরা এর বিস্তারিত বর্ণনাগুলো আমরা আস্তে আস্তে লক্ষ্য করি পর্যায়ক্রমে। প্রথম প্রজন্মের ভাষা, যেটাকে আমরা তোমাদেরকে বললাম যে 1945 সালে এই ভাষা
আমাদের এসেছে, সেটাকে আমরা মেশিন ভাষা হিসেবে বলি। দেখো কীভাবে আমরা প্রোগ্রাম গুলো লক্ষ্য করব, মেশিন ভাষার কোড। তারপরে তোমার কম্পিউটারে যেটা আমরা লক্ষ্য করি, মেশিন ভাষার প্রোগ্রামটা আমরা এখন এখানে লক্ষ্য করতেছি যে চিত্রের ছবিতে। এখন মেশিন ভাষাটা কি সেটা আমাদের এখন জানতে হবে, যে কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা বা নিম্ন স্তরের ভাষা। তোমরা জানো যে আমরা পৃথিবীতে বিভিন্ন ভাষার মানুষ বসবাস করে, কেউ বাংলা ভাষা, কেউ হিন্দি ভাষা, কেউ উর্দু ভাষা, কেউ আরবি ভাষা, কেউ ইংরেজি ভাষা, কেউ ফ্রান্স ভাষা, বিভিন্ন ভাষায় মানুষ কথা বলে থাকে। তেমনি কম্পিউটারের একটা নিজস্ব ভাষা আছে, যে ভাষা কম্পিউটার সহজে বুঝতে পারে। এটি কম্পিউটারের একটা মৌলিক ভাষা। এই ভাষার শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষা দেওয়া কোনো নির্দেশ বা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। তো মেশিন ভাষা যেসব নির্দেশ দেওয়া হয় তাদের 4 ভাগে ভাগ করা যায়। আমরা এখানে লক্ষ্য করি, তোমরা বইয়েও আরও ভালো স্পষ্টভাবে দেখতে পারবে, সেখান থেকে তোমরা আরও বিস্তারিত করে জানবে। যেমন গাণিতিক, অ্যারিথমেটিক, যেগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের কাজ করে থাকে। নিয়ন্ত্রণ, কন্ট্রোল, অর্থাৎ লোড, কোনো কিছু আমরা যখন লোড করি, স্টোর করি বা জাম্প করি। ইনপুট, আউটপুট, এটা আমরা করি। প্রত্যক্ষ ব্যবহার অথবা আরম্ভ, থাম্বা, শেষ, আমরা মেশিন ভাষায় এইসব নির্দেশগুলো আমরা দিয়ে থাকি। আমরা মেশিন ভাষার সুবিধা আমরা লক্ষ্য করব যে মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটার সাথে যোগাযোগ করা যায়। সরাসরি আমরা এই ভাষার সাহায্যে বড় একটা সুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে সরাসরি আমরা যোগাযোগ করতে পারি। আর মেশিন ভাষায় লেখা প্রোগ্রামের জন্য কোনো অনুবাদের প্রোগ্রাম প্রয়োজন হয় না। আর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অতি অল্প মেমোরির প্রয়োজন হয়। আর কম্পিউটারের ভিতরে কোনো গঠন ভালোভাবে বুঝতে হলে এই ভাষা জানতে হয়। আর মেশিন ভাষার অসুবিধাগুলো আমরা একটু লক্ষ্য করি, যে মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। তোমরা এর আগে যে মেশিন ভাষার যে কোডটা তোমাদেরকে দেখালাম, এতে বুঝতে পারলা যে এর ভাষা সহজে বোঝা যায় না। শুধু 0 এবং 1, তোমরা এর আগে যে চিত্রটা দেখালাম, তোমরা ওখানে লক্ষ্য করেছো যে 0, 1 ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা খুব কষ্টসাধ্য। তাহলে এই প্রোগ্রামে শুধু 0 এবং 1 ব্যবহার হয়, এটা তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। আর এই ভাষা প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে, আর ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এবং ভুল হলে তা বের করা এবং ভুল ত্রুটি দূর করা খুব কঠিন। তাহলে আমরা বুঝতে পারছি যে মেশিন ভাষা কম্পিউটার সহজে বুঝতে পারলেও আমাদের পক্ষে এর ভুল ত্রুটি কিন্তু ধরা বা করা খুব কঠিন হয়ে যায়। এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটার ব্যবহার করা যায় না। তাহলে এখানে আর একটা বড় অসুবিধা হচ্ছে যে আমি যে কম্পিউটারের জন্য এই প্রোগ্রামটা তৈরি করব, যে ভাষাটা আমরা তৈরি করব, সেটা কিন্তু আলাদা কোনো কম্পিউটারে তৈরি করা যাবে না, ব্যবহার করা যাবে না। মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলা হয়। তাহলে আমরা এখানে মেশিন ভাষার সুবিধা অসুবিধা লক্ষ্য করলাম। এবার আমরা যাব দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা। এটাকে আমরা বলতে পারি যে অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। তাহলে আমরা অ্যাসেম্বলি ভাষাকে আমরা সাংকেতিক ভাষা বলতেছি। আর এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডাটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলে সাংকেতিক কোড বা নমিক। এটা অনেকটা সহজবোধ। তারা আমরা লক্ষ্য করতেছি যে অ্যাসেম্বলি ভাষা কিছু কোডের সাহায্যে বা সংকেতের সাহায্যে দেওয়া হয়। এর আগে আমরা হয়তো মেশিনের ভাষাটা আমরা হেক্সাডেসিমালের সাহায্যে কোড সাহায্যে
প্রোগ্রাম ভাষা লেখা হতো, কিন্তু এখানে দেখতেছি আমরা যে কিছু কোডের সাহায্যে দেওয়া হচ্ছে। যেমন আমরা কোডগুলো আমরা বলতে পারি যে যোগ, আমরা কোনো কিছু যোগ করার সময় কোড আমরা অ্যাডিশনকে সংক্ষেপে এডি দিয়ে আমরা দেখাতে পারি। বিয়োগকে সাবট্রাকশনকে করা হয় এসইউবি সাব দ্বারা। গুণ বা মাল্টিপলকে লেখা হয় এমইউএল দ্বারা। আর ভাগ বা ডিভিশনকে লেখা হয় ডিআইভি দ্বারা। তাহলে আমরা কোডগুলো বুঝতে পারলাম যে সাংকেতিক কোডের মাধ্যমে এই দ্বিতীয় প্রজন্মের ভাষা লেখা হয়। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে। তাহলে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, যেগুলো তোমাদের অনেক সময় নৈবেদ্যিক প্রশ্নে আসে যে অ্যাসেম্বলি ভাষা কয়টা নির্দেশের অংশ থাকে, যে হয়তো 3টা বা 4টা কি 5টা 6টা, তখন তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে 4টি অংশ থাকে। একটা হচ্ছে লেবেল, একটা হচ্ছে অপকোড, একটা হচ্ছে অপারেন্ট ও কমেন্ট। তাহলে আমরা লক্ষ্য করলাম যে অ্যাসেম্বলি ভাষা সম্পর্কে, যেটা তার সাংকেতিক ভাষা আমরা বলি, এর কিছু সাংকেতিক কোড এর মাধ্যমে ভাষা লেখা হয় এবং 4টা অংশ থাকে। মূল যে বিষয়গুলো আমরা জেনে নিলাম। অ্যাসেম্বলি ভাষার সুবিধা, তো অ্যাসেম্বলি ভাষার কিছু বেশ সুবিধা আছে, যেগুলো অ্যাসেম্বলি ভাষায় যখন প্রোগ্রাম রচনা এবং যান্ত্রিক ভাষার তুলনায় কিন্তু অনেক সহজ। আমরা যে অ্যাসেম্বলি ভাষায় যে প্রোগ্রামটা লিখি, যান্ত্রিক ভাষায় কিন্তু প্রোগ্রামগুলো লেখা খুব কঠিন, কিন্তু এই অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা কিন্তু সহজ, এবং প্রোগ্রাম রচনা করতে কিন্তু সময় কম লাগে। তোমরা লক্ষ্য করবে যে যান্ত্রিক ভাষায় আমরা যে প্রোগ্রামটা লিখলাম খুব কষ্টসাধ্য, কিন্তু এর সময়টা কম লাগে। ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার, এরও কিন্তু ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। অ্যাসেম্বলি ভাষার অসুবিধা, প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। যিনি প্রোগ্রাম রচনা করবে তাকে কিন্তু সেই মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। যে মেশিনের জন্য আমরা যে অ্যাসেম্বলি ভাষা তৈরি করব, সেই মেশিনের জন্য কিন্তু আলাদাভাবে সেই অ্যাসেম্বলি ভাষা তৈরি করতে হবে। ইয়া যন্ত্র নির্ভর ভাষা। তাহলে আমরা এর সুবিধা অসুবিধাগুলো লক্ষ্য করলাম। তৃতীয় প্রজন্মের ভাষা বা উচ্চতর ভাষা, যেটাকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলি, এই উচ্চস্তর ভাষা হচ্ছে মানুষের ভাষার সাথে মিল আছে। আমরা যে ইংরেজি ভাষায় কথা বলি, এই ইংরেজি ভাষার সঙ্গে মিল আছে। এই স্তরের ভাষা লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনের ব্যবহার করা সম্ভব। তাহলে এই দেখা যাচ্ছে যে আমরা যে এতক্ষণ যে ভাষাটা আলোচনা করে আসলাম প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের, সেই ভাষাগুলোকে একটা মেশিনের জন্য আলাদাভাবে তৈরি করতে হয়। কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষাটাকে আমরা কিন্তু বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা যায়। তাহলে আমরা এই ভাষাটা যদি তৈরি করি, তাহলে বিভিন্ন ধরনের মেশিনে আমরা ব্যবহার করবো। এটা একটা সার্বজনীন ভাষাও আমরা এটাকে বলতে পারি। অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে, এই জন্য এইসব ভাষাকে উচ্চতর ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। তাহলে কম্পিউটার যদি সরাসরি বুঝতে না পারে, তাহলে এই বোঝার জন্য কিন্তু একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। সেই অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। তাহলে আমরা দেখতে পারলাম যে তৃতীয় প্রজন্মের ভাষা একটা সার্বজনীন ভাষা। এই ভাষা বিভিন্ন মেশিনে কিন্তু ব্যবহার করা যায়। উচ্চ স্তরের ভাষা আমরা সময় উপযোগী অনেক ভাষা আছে, যেরকম যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণত কাজের ভাষা নামে পরিচিত। এখানে সাধারণ কাজের বা জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ বা স্পেশাল পারপোজ ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা লক্ষ্য করি যে সাধারণ কাজের জন্য যে ভাষাগুলো বেসিক, প্যাসকেল, সি, আর বিশেষ কাজের ভাষার জন্য আমরা যেসব ভাষাগুলো আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে কোবল, অ্যালগল, ফরট্রন। এর নাম তোমরা অবশ্যই শুনেছ। তা এগুলো আমরা ভালোভাবে মনে রাখবো। উচ্চ স্তরের ভাষা
সুবিধা অসুবিধাগুলো আমরা লক্ষ্য করি যে উচ্চ স্তরের ভাষার প্রোগ্রাম লেখা সহজ ও লিখতে সময় কম লাগে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামে ত্রুটি বের করে তা সংশোধন করা যায়। যদি ভুলও হয়ে যায় তাহলে সহজে এটা ত্রুটি নির্ণয় করে সংশোধন করাও যায়। এই ভাষা প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভিতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। এই এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটার চলে। তাহলে আমরা এর আগে যে প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের যে আলোচনা দেখলাম যে যে প্রোগ্রামটা আমরা রচনা করি না কেন, তাহলে আলাদা ভিন্ন কোনো কম্পিউটারে কিন্তু সেই প্রোগ্রাম ভাষাটা চলে না, আলাদা আলাদা করে কিন্তু কম্পিউটারে সেটা তৈরি করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করতেছি যে উচ্চ স্তরের ভাষা যে কোনো মডেলের কম্পিউটারে পরিচালনা করা যায়। তাহলে উচ্চ স্তরের ভাষার অসুবিধা কিছু, প্রত্যেকটা যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। উচ্চ স্তরের ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না, যার কারণে এর একটা কিন্তু অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। তো এই উচ্চ স্তরের ভাষা পরিচালনা, কম্পিউটার পরিচালনার জন্য তাকে বুঝে দেওয়ার জন্য একটা অনুবাদক প্রোগ্রামেরও প্রয়োজন হয়, যেটা আমরা অসুবিধাতে লক্ষ্য করতেছি। এবং এর আর একটা অসুবিধা হচ্ছে যে এর বেশি মেমোরির প্রয়োজন হয়, জায়গা লাগে বেশি। তারপর আমরা পর্যায়ক্রমে দেখি যে উচ্চ স্তরের ভাষার ব্যবহার কোথায় কোথায় উচ্চ স্তরের ভাষাটা ব্যবহার করা হয়। আমরা উচ্চ স্তরের ভাষা যে দেখলাম বড় প্রোগ্রাম তৈরি করার কাজে, বৃহৎ ডাটা প্রসেসিং এর কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরি করতে, যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন সেই সব ক্ষেত্রে সফটওয়্যার তৈরি করার কাজেই কিন্তু উচ্চ স্তরের ভাষা ব্যবহার হয়। জটিল গাণিতিক হিসাব নিকাশের সফটওয়্যার তৈরির কাজে, অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে, বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে। তাহলে আমরা উচ্চ স্তরের ভাষা কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটাও কিন্তু আমরা দেখে নিলাম। এবার আমরা লক্ষ্য করি চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা আমরা লক্ষ্য করব যেটাকে আমরা অতি উচ্চতর ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। চতুর্থ প্রজন্মের ভাষাগুলো অতি উচ্চতর ভাষা হিসেবে পরিচিত। তাহলে আমরা লক্ষ্য করতেছি যে চতুর্থ প্রজন্মের ভাষা অতি উচ্চতর ভাষা, কিন্তু এই ভাষাটাকে 4GL বলা হয়। তো 4GL কেন বলা হয়? চতুর্থ প্রজন্মের ভাষা বা ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজকে সংক্ষেপে 4GL বলে। সুতরাং চতুর্থ প্রজন্মের ভাষা ব্যবহার করে সহজে কিন্তু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম তৈরি করা যায় বলে একে র্যাড বলে, যেটাকে আমরা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট টুলসও বলা যায়, আমরা বলে থাকি। তাহলে এই চতুর্থ প্রজন্মের ভাষা কোন কোন কাজে ব্যবহার হয়ে থাকে? আমরা দেখি ডাটাবেসকে নিয়ন্ত্রণ, পরিচালনা, কুয়েরি ও রিপোর্ট তৈরির জন্য এই ভাষা ব্যবহার করা হয়। তাহলে চতুর্থ প্রজন্মের যে ভাষা আমরা লক্ষ্য করলাম যে এই ভাষা কিছু বৈশিষ্ট্য আছে, যে এই ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পারি যে প্রোগ্রামে বিভিন্ন কোম্পানি তৈরি কম্পিউটার একই সাথে কোনোরূপ পরিবর্তন ছাড়াই কিন্তু ব্যবহার করা যায়। আর এই ভাষায় পুঙ্খানুপুঙ্খ বা বিস্তারিত প্রক্রিয়াকরণের বর্ণনা দিতে হয় না। এই 4GL যা চতুর্থ প্রজন্মের ভাষা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে কোনো বিস্তারিত প্রক্রিয়াকরণের বর্ণনা দিতে হয় না। তো এই ভাষাটাকে আমরা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি SQL, নোম্যান্ড, ফোকাস। আর তারপরে আমরা আসি পঞ্চম প্রজন্মের ভাষা বা স্বাভাবিক ভাষা, যেটাকে আমরা ন্যাচারাল ভাষা হিসাবে লক্ষ্য করি। যে ন্যাচারাল ভাষা ইংরেজি ভাষার মতোই, এই ভাষা সহজে প্রোগ্রাম লেখা যায় ও বোঝা যায়। কম্পিউটার মানুষের স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এই প্রসেসটা অনেক দূর এগিয়ে গেছে। এই ধরনের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য ব্যবহৃত অনুবাদককে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট কম্পাইলার বলে। তাহলে আমরা এই
যে ভাষাটাকে ধরনের ভাষাকে যে মেশিনের ভাষায় রূপান্তরের জন্য যে পঞ্চম প্রজন্মের ভাষাটা কে রূপান্তরের জন্য ব্যবহৃত অনুবাদককে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট কম্পাইলার বলে। তা আমরা এখানে পঞ্চম প্রজন্মের ভাষায় যে মানুষের যে ভাষা, তাহলে মানুষের ভাষাটা কি কি, যেমন বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি, এইসব ভাষাগুলো। আর এই প্রোগ্রামিংয়ের ভাষা যা মানুষের ভাষাকে মেশিনের ভাষায় রূপান্তর করে কম্পিউটারের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে প্রোগ্রামিং এর ভাষা যে আমরা দেখতেছি, যেটা মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় অনুবাদকের সাহায্যে বুঝিয়ে দেওয়ার জন্যে আমাদের অনুবাদক ভাষার প্রয়োজন হয় এবং সেটা সম্পর্ক স্থাপন করে দেয় কম্পিউটার এবং মানুষের সঙ্গে। তাহলে আমরা যে প্রজন্মগুলো জানলাম, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম, পঞ্চম প্রজন্ম, যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের যে স্তরগুলান, ভাষার যে স্তরগুলান, সেগুলোর সুবিধা অসুবিধাগুলান আমরা ভালোভাবে জানলাম। তোমরা বই থেকে আরও বিস্তারিত ভালোভাবে জানতে পারবে এবং সেভাবে আরও পড়ে নিজেকে তৈরি করে নেবে। আমরা এখন তোমাদের একক কাজ হিসাবে আমি তোমাদেরকে বলতে চাই যে সবচেয়ে দ্রুত নির্বাহ হয় কোন ভাষার প্রোগ্রাম। সবচেয়ে দ্রুত নির্বাহ হয় কোন ভাষার প্রোগ্রাম। এখানে উচ্চ স্তরের ভাষা, অ্যাসেম্বলি ভাষা, মেশিন ভাষা ও চতুর্থ স্তরের ভাষা। দলীয় কাজ, অ্যাসেম্বলি ভাষার সুবিধা লিখো, কদল, খদল, উচ্চ স্তরের ভাষার সুবিধা লিখো। এবার আমরা মূল্যায়ন হিসাবে আসি, পাঠ মূল্যায়ন হিসাবে, যে আমরা এতক্ষণ যে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানলাম। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলোচনায় থেকে আমরা একটু ধারাবাহিকভাবে মূল্যায়ন বিশ্লেষণ করি। যে আমরা এখানে কয়েকটা প্রশ্ন তোমাদের মাঝে উপস্থাপন করছি। প্রোগ্রাম কি? তোমাদের কাছে প্রথমে আমি বলেছিলাম যে প্রোগ্রাম কি সেই সম্পর্কে তোমাদের আমি বলেছিলাম। প্রোগ্রামের ভাষা কি এটাও তোমরা বলবে। মেশিনের ভাষার একটি সুবিধা বলো। এখানে আমি মূল্যায়ন হিসেবে রাখছি মেশিনের ভাষার একটি সুবিধা। উচ্চ স্তরের ভাষার সুবিধা, এখানে 4টি প্রশ্ন রেখেছে। আরও প্রশ্ন করা যায়, যেরকম 4GL কি, স্তর কয়টি, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের স্তর কয়টি, তারপরে আমাদের উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজগুলো কী কী, 4GL এর ল্যাঙ্গুয়েজগুলো কী কী, এগুলো কিন্তু আমরা মূল্যায়ন টেস্টে রাখতে পারি। তোমাদের বাড়ির কাজ হিসাবে এখানে উদ্দীপক আকারেও আমরা দিতে পারি। আমি একটা উদ্দীপক তোমাদের কাছে বলতেছি, যে উদ্দীপকটা তোমরা মনোযোগ দিয়ে শোনো। মনে করো সীমা এবং রিমা দুই বান্ধবী এবং দুইজনই প্রোগ্রামার। তারা দুইজন একে অপরে আলোচনা করে দুইটা প্রোগ্রাম তৈরি করার চিন্তা ভাবনা করলো। সীমা এমন একটি প্রোগ্রাম তৈরি করলো যে প্রোগ্রামটা সরাসরি কম্পিউটার বুঝে এবং কম্পিউটার কোনো অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না।
কিন্তু রিমা যে কম্পিউটারটা, যে প্রোগ্রামটা কম্পিউটারের জন্য তৈরি করলো, সেই প্রোগ্রামটা কিছু সংকেত বা কোডের মাধ্যমে তৈরি করছে। এটা কম্পিউটারের বুঝতে অসুবিধা হয়, তাই বোঝার জন্য, এই প্রোগ্রামটা বোঝার জন্য কম্পিউটার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, এবং অনুবাদকের মাধ্যমে কম্পিউটার সেই প্রোগ্রামটা বুঝতে পারে। এখন উদ্দীপকের আলোকে আমরা 4টে প্রশ্ন এখানে, ক জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, তারপরে উচ্চতর দক্ষতামূলক, আমরা 4টা প্রশ্ন রাখতে পারি। ক 4GL কি? খ প্রোগ্রামিং ভাষা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। আর ঘ সীমা যে প্রোগ্রামটা তৈরি করছে সে প্রোগ্রামের সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। ঘ সীমা যে প্রোগ্রামটা তৈরি করছে তা বিশ্লেষণ করো। এইভাবে একটা উদ্দীপক তোমরা এই প্রশ্ন আলোচনা করতে পারো এভাবে। তবে তোমাদের এখানে স্ক্রিনে আমি যেটা দেখাচ্ছি, যে একটি ছকের মাধ্যমে বিভিন্ন ভাষার সুবিধা ও অসুবিধা লিখে আনবে। তাহলে এখানে যে আমরা 5টা ভাষা বা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করলাম, ল্যাঙ্গুয়েজের স্তর, প্রত্যেকটা স্তরের সুবিধা অসুবিধা তোমরা বাড়িতে সুন্দর করে লিখে নিয়ে আসবে। বেশিরভাগ উদ্দীপকে গ এবং ঘয়ে এই সুবিধা অসুবিধা নিয়েই হয়তো আলোচনা আসতে পারে। আর বই থেকে তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রশ্ন আসবে, সেটা তোমরা মুখস্থের আলোকে তোমরা লিখতে পারবে। তাহলে আমরা এখন যে বিষয়টা তোমরা লক্ষ্য করবে, বাড়িতে যে বই দেখে ভালোভাবে আজকের এই আলোচনাটা সঙ্গে মিল দেখে তোমরা বই দেখে ভালোভাবে আলোচনা করবে, পড়বে এবং বোঝার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। প্র্যাকটিসটাই হচ্ছে মেন। তোমরা ভালোভাবে একবার হলেও লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা ভালোভাবে আরও বুঝতে পারবে। আর এই লিখে আনার পরে যদি কোনো রকম তোমরা সমস্যা মনে করো, তাহলে পরবর্তীতে তোমাদের সঙ্গে আবার ডিসকাস করে বুঝিয়ে দেওয়া হবে। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।